প্রথমত আমি ব্যক্তিগতভাবে সেলুট জানাই আমার জায়গা থেকে। বাট আজকে যে সাহস দেখিয়েছে, বিশ্বাস করেন আপনার হাত থেকে আপনার একটা ডায়মন্ডের টুকরা ফিক্কা ফেলা এরকম বড় সাইজের এই সিদ্ধান্ত আমি মনে করি যে এর থেকে অনেক দামি। আমি আপনি হলে হয়তোবা জীবনে এটা মিস করতাম না। সাহসটা কি করছে, অবশ্য এই সাহসটা আজকে একদিনে হয় নাই। একমাত্র প্রতিবাদ সেলুট। বাংলাদেশের মানুষ সারা জীবন মনে রাখবে। কি দৃষ্টান্তমূলক বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূস দিলেন, কি ভাষা, কি মাধুর্যতা, কত সুন্দর করে ঈদগাহে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন মানুষ, এই বয়োজ্যেষ্ঠ মানুষটি আপনাকে আমাকে কাউকে ভুলে না গিয়ে এত সুন্দরভাবে অ্যাড্রেস করে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করলেন। বক্তব্যের মধ্যে ঈদকে কেন্দ্র করে মনে হচ্ছে যেন তিনি প্রত্যেকটি মানুষের হৃদয়ের ভিতরে ঢুকে 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 আপনাকে ঈদ মোবারক জানিয়ে দিচ্ছে। নরেন্দ্র মোদী বেশি ফাল পাচ্ছিল না, এখন আবার আটো হয়ে আসতেছে ডক্টর ইউনূসের কাছে। ঘটনা শুনে খুশি হয়ে যাবেন। আজকে আমি 4টা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দিব। দর্শক, ভারতের জন্য আবার একটি বড় ধরনের আঘাত। সেটি হচ্ছে এবার ভারতের যে গণতন্ত্র অত্যন্ত ঠুনকো। ভারতের যে সংসদ, সেই সংসদ যে একটা ফ্যাসিস্ট সংসদ, তিরস্কার করেছে ভারতকে। ঈদের দিন শেষ পর্যন্ত যা ঘটলো প্রমাণিত হলো যে জামাত শিবির, পিনাকি ভট্টাচার্য বা এই গ্রুপের সঠিক, বিএনপি ভুল। দিস ইজ ফার্স্ট টাইম ইন বাংলাদেশ, অতীতে কখনো ঘটেনি। আমাদের এই কৌশল শুধু বাংলাদেশ আমেরিকা সম্পর্কের একটা নতুন অধ্যায় না, বরং আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে বাংলাদেশের অবস্থানকে আরো সুদৃঢ় করার প্রতিশ্রুতি। বাণিজ্য মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এই কাজে যদি একসাথে আগায়, আমাদের সাফল্য সুনিশ্চিত। বাংলাদেশকে একটা সমৃদ্ধ এবং শক্তিশালী জাতি হিসেবে বিশ্ব দরবারে আমরা তুলে ধরতে পারবো ইনশাল্লাহ। তারেক জিয়ার সেলুট, এই কথাটা জনগণের স্বার্থে আজকের দিনে আপনাদেরকে শুনতে হবে। তারেক জিয়া ঈদের দিনে এরকম একটা বার্তা সবার উদ্দেশ্যে দিছে, মনে করেন যে যারা দুর্নীতি আর চাঁদাবাজি করতেছে তাদের অবস্থা 12টা বাজায় দিছে। আমি খুব খুশি হয়েছি। ঈদ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি দর্শক, আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াতে চাই না, চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। কি দৃষ্টান্তমূলক বক্তব্য ডক্টর মোহাম্মদ ইউনূস দিলেন, কি ভাষা, কি মাধুর্যতা, কত সুন্দর করে ঈদগাহে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন মানুষ, এই বয়োজ্যেষ্ঠ মানুষটি আপনাকে আমাকে কাউকে ভুলে না গিয়ে এত সুন্দরভাবে অ্যাড্রেস করে সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করলেন। বক্তব্যের মধ্যে ঈদকে কেন্দ্র করে মনে হচ্ছে যেন তিনি প্রত্যেকটি মানুষের হৃদয়ের ভিতরে ঢুকে 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 আপনাকে ঈদ মোবারক জানিয়ে দিচ্ছে। শিশু থেকে শুরু করে বয়স্ক বৃদ্ধ মানুষটি পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আজকের আবেগ আপ্লুত হয়েছে, তার ভালোবাসায় মুগ্ধ হয়েছে, তাকে হৃদয়ে স্থান করে দিয়েছে। এর চাইতে আবেগের ঈদ আর কিছুই হতে পারে না, এর চাইতে আবেগের আর কিছুই হতে পারে না। যে ঈদে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো মানুষ এত স্বাচ্ছন্দ্যে তার পরিবারের পাশে দাঁড়িয়ে ঈদ করছে, এর চাইতে আনন্দের ঈদ আর কিছুই হতে পারে না। যে ঈদে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি এতেকাফে বসে 10 দিন শেষ করে উন্মুক্তভাবে মানুষদেরকে নিয়ে ঈদ করেছে, এর চেয়ে আনন্দের ঈদ কিছুই হতে পারে না। আমরা সমগ্র রাত চাঁদ রাতের মিছিল করেছি, আবার আজকের সেই পুরানো কালচারে গিয়ে নতুন ভাবে ঢাকা শহরে র্যালি করেছি, এর চেয়ে আনন্দের দিন আর কিছুই হতে পারে না। যে আনন্দের দিনে বিএনপি, জামাত, হেফাজত, চরমনাই সবাই মিলে ঐক্যবদ্ধভাবে একটি দিন কাটিয়েছি। এমন শান্তির ঈদ বাংলার জনগণ স্বাধীনতার পর আজ পর্যন্ত কখনোই দেখেনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের যতগুলো ভালো কাজ, ভালো দিক বাংলার মানুষের হৃদয়ে স্থান অর্জন করেছে, তার মধ্যে অন্যতম হচ্ছে আজকের এই ঈদ উল ফিতরের দিন। ডক্টর মোহাম্মদ ইউনূস যখন নিজে ঈদগাহের ময়দানে উপস্থিত হয়ে দেশ জাতির উপরে বক্তব্য রেখেছেন, তখন আমি সেটা শুনেছি এবং দেখেছি তার এই বক্তব্যে কেউ বাদ যায়নি। একজন কৃষক, শ্রমিক, একজন সাধারণ নাগরিক থেকে শুরু করে আমলা পর্যন্ত, ঘরের ভিতরের একজন গৃহিণী থেকে শুরু করে বিদেশের রেমিটান্স যোদ্ধা, একজন বাংলাদেশের শহীদ পরিবার থেকে শুরু করে আহত পরিবার, বাংলাদেশের উপস্থিত বিভিন্ন প্রান্তের ঈদগাহের মানুষ, যারা উপস্থিত হতে পারেননি এমন মানুষদেরকেও রিকগনাইজ করেছে, অ্যাকনলেজ করেছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি মাঝে মাঝে ভাবি কিভাবে সম্ভব একজন এই বয়স্ক মানুষের পক্ষে কোনো স্ক্রিপ্ট ছাড়া বক্তব্য দিতে গিয়ে জাতির প্রত্যেকটি নাগরিককে স্বীকৃতি দিয়ে ঈদ উদযাপন করা। এটা আসলেই একটি অসম্ভবপর কাজ, ডক্টর ইউনূসের পক্ষেই সম্ভবপর। ডক্টর ইউনূস সাহেবের এই গত মাত্র 8 মাসের মধ্যে বাংলাদেশের বিভিন্ন আলোচনা হয়েছে, সমালোচনা হয়েছে, কিন্তু আমরা দেখছি গত রমজান মাস থেকে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রেমী হয়ে যাচ্ছে বাংলার প্রত্যেকটি অলিতে গলিতে সাধারণ মানুষ। এখন মানুষই প্রশ্ন তুলছে, এমন শাসকই আমাদের দরকার, এমন মানুষই আমাদের দরকার, এমন মানুষকেই দীর্ঘমেয়াদে আমাদের পাশে রাখা দরকার। আমি ভাবি আমরা এবছরের ঈদ এত সুন্দর পেয়েছি, না জানি আগামীর কোনো ঈদ এরকম আবার আসে কিনা সেটা নিয়ে আমার বেশ সন্দেহ হয়। তবে আশা স্বার্থে রাজি নই, আমি চাই এরকম ঈদ আমাদের জীবনের প্রত্যেকটি বছরই আসুক
এবং যতদিন এই বয়স্ক রাজনীতিবিদরা, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো মানুষরা আমাদের মাঝে জীবিত থাকবেন, ততদিন যেন তাদেরকে আমরা হাসি খুশির ভিতরেই বরণ করে নিতে পারি। বাংলাদেশের এবছরের ঈদ উৎসবগুলো একটু খেয়াল করেছেন কিনা আপনারা? একটি মজলুম পরিবারের শ্রেষ্ঠতম দিন ছিল আজকের এই দিন। খেয়াল করে দেখেন মজলুম পরিবারটিকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শেখ হাসিনার কারণে জুলুম অত্যাচারের শিকার হয়ে দেশের ভিতরে থেকেও পরিবারের সাথে ভালোভাবে ঈদ করতে পারেনি, তথা তার সন্তান তারেক রহমান, তার নাতি, তারপরে তার আত্মীয় স্বজন, তার পুত্রবধূ, কারোর সাথে তার দেখা হয়নি। নির্জনে কাটিয়েছেন, কখনো ঘরের কোণে কাটিয়েছেন, কখনো ক্রন্দনরত অবস্থায় কিনা কাটিয়েছেন। সেই দুর্দশার দিনগুলো যখন আপনার মনে পড়বে তখন মনে হবে তিনিই মজলুম। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ এই প্রথম লন্ডনে গিয়ে তার পরিবারের সাথে, তারেক রহমান সাহেবের সাথে, তারেক রহমানের মেয়ের সাথে, তারপরে তারেক রহমানের সহধর্মিণীর সাথে একত্রে ঈদ করতে পেরেছে এবং তাদের যে ঈদের ছবিটি ভাইরাল হয়েছে সেটা ছিল অসাধারণ। এই যে ভালোবাসার জায়গাটা তৈরি করে দিতে পেরেছে বাংলাদেশের এক ঝাঁক মেধাবী তরুণরা এবং শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ অর্জিত হয়েছে বিদায় আজকের এই পরিবারটিও একটি সুন্দরভাবে ঈদ করতে পেরেছে। বাংলাদেশে 2013 সালের শাহবাগ তৈরি করে কিছু মানুষদেরকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। এই পরিবারের কে কোথায় ছিল কারো খোঁজ ছিল না। কেউ ছিল আয়নাঘরের ভিতরে বন্দী, কেউ ছিল হয়তো বিভিন্ন জায়গায় পালাতক, কেউ ছিল হয়তো জেলের মধ্যে বন্দী, কাউকে হয়তো চিরদিনের জন্য শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু যারা আয়নাঘরের বন্দী ছিলেন তারা এই প্রথম আয়নাঘর থেকে বের হয়ে তার পরিবারের সাথে ঈদ করতে পেরেছেন। এই আনন্দ আপনি রাখবেন কোথায়? এই আনন্দের শেষ কোথায়? এটাই হচ্ছে যে বহু কষ্টের পরেও আবার একটু স্বাধীনতা, আবার একটু আনন্দ, আবার একটু একত্রে ঈদগাহে যাওয়া, সে এক অন্যতম মহা মিলন ঘটিয়েছে বাংলাদেশে। বাংলাদেশে গত 16 বছর পর্যন্ত এই আওয়ামী লীগ সরকার রাজনৈতিক অঙ্গনে শুধু আওয়ামী লীগ ছাড়া কাউকে পাশে রাখতো না। কোনো ঈদের নজির নেই। বিএনপি, জামাত, চরমনাই, হেফাজত, অন্যান্য রাজনৈতিক দল কেউ কারো পাশে বসে সুন্দর মতো ঈদ করতে পেরেছে, নজির নেই। 16 বছরের জুলুম অত্যাচারে সবাই ছিল অতিষ্ঠ। কিন্তু আজকের এই প্রথম বাংলাদেশের কেউ আজকের এতেকাপে বসছেন। নির্দ্বিধায় জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান 10 দিন ব্যাপী এতেকাপ করলেন, মসজিদে রাত দিন কাটালেন, দেশের জন্য দোয়া করলেন। মানুষটার জীবনের একটা অন্যতম অংশ এরকম মসজিদে মানুষের সাথে কাটাতে পারলেন। আমি জানি না গত 16 বছরে এরকম সুযোগ তিনি পেয়েছেন কিনা। আমি নিজে তার সাথে সাক্ষাতে ধন্য হয়েছি। আমি বিভিন্ন সময় দেখেছি এই মানুষটির আচরণ, আমি অবাক হয়েছি। বিশেষ করে এই রমজানের এতেকাপে একজন রাজনীতিবিদ বসার মতো পরিবেশ পেয়েছে, এটা এই স্বাধীনতার ফসল। আজকে একই উপায়ে বাংলাদেশের সমগ্র জায়গায়, অলিতে গলিতে, প্রত্যেকটি জায়গায় আপনি দেখেন রাতের বেলা মিছিল হয়েছে, ঈদের মিছিল হয়েছে, আনন্দ মিছিল হয়েছে, র্যালি হয়েছে, সবগুলোতে দলমত নির্বিশেষে মানুষের উপস্থিতি। তার চেয়েও আনন্দের সংবাদ, ঈদের জামাতগুলোতে ভেদাভেদ নেই। জামাত, বিএনপি, চরমনাই, হেফাজত, আলেম, ওলামা যে যেখানে পেরেছে সেখানে নামাজ পড়েছে, গ্রামে গ্রামে গিয়েছে, মসজিদে গিয়েছে, বাড়িতে বাড়িতে, সবাই পাড়ায় মহল্লায় ঈদ উৎসব হয়েছে। তার চেয়েও আরো আনন্দের সংবাদ, ঢাকা থেকে এবার ঈদে আসতে সবচাইতে কম সংখ্যক মানুষকে হয়তো আমাদের হারাতে হয়েছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা কেমন ঈদ করলেন? প্রেক্ষাপটটা একই, বাট গ্রুপটা ভিন্ন। গতকালকে বিএনপি এবং জামাতের নেতাকর্মীদের একটা কমন স্ট্যাটাস ছিল, প্রায় 15 বছর পর নির্ভয়ে ঈদ করেছে। এই যে নির্ভয় শব্দটার মেইন ব্যাখ্যা হচ্ছে লোকালি মামলা, এবং কি যে লোকাল অনেক জায়গায় অনেক বিএনপির নেতাকর্মীরা ছিল বা জামাতের নেতাকর্মীরা ছিল, লোকাল মানুষ কর্তৃক নির্যাতিত হয়েছেন, যারা ডরে ভয়ে ঈদের দিন হয়তোবা বাড়িতে লুকিয়ে এসেছেন রাতের আধারে, আবার অনেকে দিনের আলোতে ঈদগাতে নামাজ পড়তে পারে না। ঠিক একই দৃশ্যপট আমরা দেখছি গতকালকে আওয়ামী লীগের নেতাকর্মীদের। শেখ হাসিনার ঈদ কেমন কেটেছে? বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ আছে, ঠিক চান রাত যেটা আমরা বলি আর কি, সেই রাতে দেখলাম আমরা যে আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে। বাট যে নেতাকর্মীরা দেশে এবং বিদেশে আছে, বিদেশে যারা আছে তারা সবাই ভালো ঈদ কাটাইছে, ইহাতে কোনো সন্দেহ নেই। তবে ওই যে সেই জনপ্রিয়তা অথবা ঈদের মাঠে বয়ান দেওয়া, ঈদের পরে সালামি বিতরণ করা, তারপর দিনভর এই প্রোগ্রাম সেই প্রোগ্রামে যাওয়া, যে জাঁকজমকপূর্ণ বিলাসিতা বা রাজকীয়তা, সেইটা তারা সবাই গতকালকে মিস করেছে। দেশে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা ছিল সবচেয়ে বেশি বিপদে, কারণ অনেকের নামে এই মুহূর্তে মামলা হয়ে আছে। আবার লোকালি যেমন এই যে উপদেষ্টা মাহফুজের বাবা, যে কারণে তিনি মারধরের শিকার হয়েছেন, লোকালি অনেক আওয়ামী লীগের নেতাকর্মীরা হয়তো রাতের আধারে বাড়িতে আসছে অথবা গোপনে বাড়িতে আসছে, এই খবর পাইয়া অনেক জায়গায় বিএনপি, অনেক জায়গায় জামাতের নেতাকর্মীরা তাদেরকে টার্গেট করেছে, তাদেরকে দৌড়ানি দিছে। তো এরকম একটা বড় অংশ কিন্তু গতকালকে তারা ঈদ কাটেছে। আবার বাংলাদেশের ভেতর থেকেও ঈদের নামাজ যার বাড়ি কুমিল্লা সে পড়ছে সিলেট, যার বাড়ি সিলেট সে পড়ছে ঢাকা,
এরকম ভাবে ভাসমান লেভেলে গতকালকে আওয়ামী লীগের ম্যাক্সিমাম নেতাকর্মী যারা লাইম লাইনে ছিলেন, আই মিনস হচ্ছে ধরেন একটু বড় বড় নেতা ছিলেন অথবা লোকালি এ বেটা এই আমার চিনস বা বিভিন্ন জায়গায় যারা অপকর্ম জুলুম করছেন তারাও যেমন আছেন, আবার আওয়ামী লীগ করছেন, কোনো অপরাধ করেন নাই, কোনো দুষ্কৃতিকারী হিসাবে ব্যক্তিত্ব হিসাবে পরিচিত না, বাট তারপরেও সরকারের পট পরিবর্তনের কারণে অনেকের নামে মিথ্যা এবং ভুয়া মামলা হয়েছে। তা আমরা যতদূর দেখেছি বা বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগের যে বক্তব্যগুলো আসছে যে গতকালকে শেখ হাসিনা এবং শেখ রেহানা তারা আপনার দিল্লিতে যে বাড়িতে নিরাপদে আশ্রিত আছেন সেখানে তারা ঈদ করেছেন, এবং কি দলের যারা সিনিয়র নেতাকর্মী ভারতে পলাতক তারা কেউই ওনার সাথে দেখা করতে পারেনি, তবে সবার সাথে নাকি ফোনে কমিউনিকেশন হয়েছে। আবার কলকাতার গণমাধ্যম বলছে যে আওয়ামী লীগের বড় একটা অংশ এই মুহূর্তে কলকাতায় আছে। আবার আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনিও কিন্তু বলছেন যে কলকাতাতে আওয়ামী লীগ বসে বসে ষড়যন্ত্র করছে এবং ঈদের আগে তারা সবাই ওইখানেই অবস্থান নিয়েছে। এই মুহূর্তে কলকাতা হচ্ছে মিনি আওয়ামী লীগ পাড়া, মানে বাংলাদেশ থেকে যারাই যাচ্ছে কলকাতা কেন, মেইন কারণ হচ্ছে কলকাতার খাবার, ভাষা, সেখানকার সংস্কৃতি, কালচার যা আছে এটা অনেকটাই বাঙালি ধাঁচের, যার কারণে অন্যান্য অঙ্গরাজ্যের তুলনায় বা রাজ্যের তুলনায় কলকাতাটা অধিক নিরাপদ। এর উপর আরেকটা বিষয় আছে, ভারতবর্ষে এই মুহূর্তে বাংলাদেশিদের উপর একটা বড় ধরনের ধরপাকড় চলছে, তো সেই কারণেও কলকাতা তুলনামূলক অনেকটা নিরাপদ, যার কারণে অধিকাংশ আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কলকাতাতেই ঈদ উদযাপন করেছেন। এখান থেকে শিক্ষণীয় বিষয় আছে, আওয়ামী লীগের জন্য যেমন আছে বিএনপি জামাতের জন্য তেমন আছে। ক্ষমতা চিরস্থায়ী না। শেখ হাসিনার দেখেন গতবার হইলে ঈদের সময় তিনি বঙ্গভবনে যাইতেন, গণভবনে যাইতেন, বিভিন্ন রাষ্ট্রের গুরুত্ব বিদেশিরা দেখা সাক্ষাৎ করতে তিনি স্পিচ দিতেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন, যেমনটা গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন। আর আজকে তিনি কোথায়? একটা ছবি ঠিক মতো নাই, একটা নিউজ নাই, তিনি যে দুনিয়াতে বাইচে আছেন সেটাই আসলে এক ধরনের মানে সন্দেহ, তিনি আসলে বাইচে আছেন কিনা, আসলে ভারত আছেন কিনা না বাংলাদেশে আছেন, নানান প্রশ্নের জায়গাটা তৈরি হয়েছে। শিক্ষণীয় একটা, ক্ষমতা চিরস্থায়ী না, ক্ষমতার যারা অপব্যবহার করে তাদের জন্য যুগে যুগে এগুলো নসিহত হয়ে থাকবে। দর্শক, ভারতের জন্য আবার একটি বড় ধরনের আঘাত, সেটি হচ্ছে এবার ভারতের যে গণতন্ত্র অত্যন্ত ঠুনকো, ভারতের যে সংসদ, সেই সংসদ যে একটা ফ্যাসিস্ট সংসদ, তার জন্য আইপিইউ অর্থাৎ 181টি দেশের পার্লামেন্টকে সমন্বয়ে যেই ফোরাম, তার নাম হচ্ছে আইপিইউ, যাকে বলা হচ্ছে যে বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্টের সম্মিলিত ফোরাম হলো এই আইপিইউ। পৃথিবীর মোট 180টি দেশ এর সদস্য, সুইজারল্যান্ডের জেনেভায় এই সংস্থার সদর দপ্তর। সেই আইপিইউ নিন্দা করেছে, তিরস্কার করেছে ভারতকে, যে ভারত একজন এমপি তার অধিকার খর্ব করেছে। এই জন্য পুরো দেশটাকে, মানে পুরো ভারতকে তিরস্কার করেছে আইপিইউ। দর্শক, খুবই ইন্টারেস্টিং, মহুয়া মৈত্রকে বহিষ্কারের ঘটনায় ভারতের আইপিইউ এর তিরস্কার, ভারতকে আইপিইউ এর তিরস্কার কেন? মহুয়া মৈত্র, সে হচ্ছে তৃণমূল কংগ্রেসের একজন এমপি ছিলেন, তাকে বহিষ্কার করেছে কেন? আদানির সঙ্গে নরেন্দ্র মোদীর একটি আর্থিক সংযোগ আছে, যেটা নিয়ম মাফিক না, যার মধ্যে দুর্নীতি আছে, সেই বিষয়টি তিনি উত্থাপন করেছিলেন। সেই কারণে একেবারে তাকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করে তৎকালীন বিজেপি সরকার। দেখেন, খবরটা হলো এরকম, ভারতের বিরোধী দলীয় সুপরিচিত এমপি মহুয়া মৈত্রকে যেভাবে সে দেশের পার্লামেন্ট 2023 সালে বহিষ্কার করেছিল, তার কড়া সমালোচনা করেছে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন বা আইপিইউ। সংস্থাটি তাদের রিপোর্টে সোজাসুজি বলেছে এই বহিষ্কারের কোনো আইনি ভিত্তি ছিল না। বিশ্বের বিভিন্ন দেশের পার্লামেন্টের সম্মিলিত ফোরাম হলো এই আইপিইউ। পৃথিবীর মোট 181টি দেশ এর সদস্য, সুইজারল্যান্ডের জেনেভায় এর সদর দপ্তর, আগেই বলেছি, এবং এটা মূলত বিভিন্ন দেশের যে গণতান্ত্রিক দেশগুলো আছে, সেই গণতান্ত্রিক দেশের নির্বাচিত পার্লামেন্ট আছে, সেই পার্লামেন্টগুলোর একটি ফোরাম। মহুয়া মৈত্র 2019 সাল থেকে ভারতের তৃণমূল কংগ্রেসের একজন এমপি এবং শিল্পপতি গৌতম আদানির সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথিত আতাত বা নেক্সাসের বিরুদ্ধে তিনি দীর্ঘদিন ধরে পার্লামেন্ট এবং পার্লামেন্টের বাইরে সরব ছিলেন, এবং এটাই ছিল তার কাল বা তাকে বহিষ্কারের পেছনে মূল কারণ, যে তিনি ওই যে মোদীর সঙ্গে যে আদানির যে একটা অনৈতিক বা আতাত আছে বা নেক্সাস আছে, অর্থাৎ টাকা পয়সা লেনদেন সংক্রান্ত যেই সম্পর্ক, সেই সম্পর্কটাকে নেক্সাস বলা হচ্ছে, তার বিরুদ্ধে তিনি সরব ছিলেন। এমপি হিসেবে তার প্রথম টার্ম শেষ হওয়ার মাত্র কয়েক মাস বাকি, তখন টাকার বিনিময়ে সংসদে প্রশ্ন তোলার একটি অভিযোগে পার্লামেন্টারি এথিক্স কমিটির সুপারিশের ভিত্তিতে মহুয়া মৈত্রকে বহিষ্কার করা হয়েছিল।
এখন সেই ঘটনাটি খতিয়ে দেখার পর আইপিইউ বলছে, আইপিইউ এটা তদন্ত করছে, তদন্ত করে বলছে যে ওই পদক্ষেপ নেওয়া হয়েছিল একটি বিতর্কিত রিপোর্টের ভিত্তিতে এথিক্স কমিটিতে এবং কোনো ঐক্যমত্য ছাড়াই সেটি গৃহীত হয়েছিল। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আজকের মতন এখানে শেষ করছি, ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।